চট্টগ্রামে বায়েজিত ও রাউজানে গোলাগুলি ও হতাহতের ঘটনায় 6 জন গ্রেপ্তার, জড়িতদের ধরতে রাতভর অভিযান চালায় র্যাব। বিএনপির প্রার্থী ঘোষণার পর কুমিল্লার 3টি আসনে তৃণমূলে অসন্তোষ, প্রতিদিনই চলছে বিক্ষোভসহ প্রতিবাদ কর্মসূচি। ডেঙ্গু সংক্রমণের সাথে যুক্ত মানবদেহের জিন শনাক্ত, আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ, চিকিৎসা ক্ষেত্রে খুলতে পারে নতুন দুয়ার। কিছু জেনে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সিগনিফিকেন্টলি আমরা প্রুফ করেছি আমাদের এই অ্যানালাইসিসে। আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না, এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে। অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে পাবনার নগরবাড়ি নৌবন্দর, গতি আসবে গ্রামীণ অর্থনীতিতে বলছেন সংশ্লিষ্টরা। এখন এরকম গোদাম ঘর বানাইছে, ভালো হয়েছে মালগুলি রাখার জন্য। এখন আরাম মতো উঠতে পারি, এখন আগের মতোই হয় না। খুব দ্রুততম সময়ের মধ্যে বাৎসরিক 10 মিলিয়ন মেট্রিক টন মালামাল আমরা এই নৌপথ দিয়ে লোডিং আনলোডিং কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীদের একটা ভালো সুযোগ করে দিতে পারবো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বায়েজিতে সরোয়ার বাবলা হত্যা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ সহ রাউজানে গোলাগুলির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 7। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। এর আগে বুধবার সন্ধ্যায় বায়েজিত পোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সরোয়ার বাবলা। 24 ঘন্টা না পেরোতেই বায়েজিত এলাকায় আবারও গোলাগুলিতে আহত হন অটোরিকশা চালক মোহাম্মদ ইদ্রিস। এদিকে বুধবার রাতে রাউজানের বাগুয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হন 5 জন। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাবের ব্রিফিং শুনছিলাম আমরা এই বিষয়ে। চট্টগ্রামের এই বায়েজিত থানার চালিতাতলী এলাকায় বাবলা হত্যাকাণ্ড এবং রাউজানের প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 7, যে বিষয়টি একটু আগে জানাচ্ছিলাম আমরা। এ বিষয়ে ব্রিফ করছেন র্যাব 7-এর অধিনায়ক। দুঃখিত, ব্রিফটি শেষ হয়ে গেছে, আমরা সরাসরি সেখানে যেতে চাই আমাদের সহকর্মীর কাছে। জোবায়েদ ইবনে শাহাদত রয়েছেন সেখানে। শাহাদত, ব্রিফিংয়ের কিছুটা তো আমরা শুনেছি, আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, যা কি বলল র্যাব। র্যাবের ব্রিফিংয়ে যিনি র্যাবের অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, তিনি বলেছেন তারা মোট 3টা ঘটনায়, যে 3টি ঘটনা ঘটেছে, মানে যেটা বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ, সেখানে 2 জন, গতকাল রিকশা চালকের উপর যে গুলির ঘটনা ঘটে সেখান থেকে 1 জন, এবং রাউজানে যে সহিংসতা, সংঘর্ষ, গোলাগুলি, সেই ঘটনাগুলোর জন্য 3 জন, মোট 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো পৃথক পৃথক ঘটনা এবং এই একটির সাথে আরেকটির সংশ্লিষ্টতা নেই এমনটা তারা বলছেন। পাশাপাশি যেই ঘটনাগুলো ঘটেছে, যে রাউজানের ঘটনা, সেই রাউজানের ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এখান থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন র্যাব উদ্ধার করেছে। এবং ভিকটিমের পরিবার, মানে বাবলা হত্যাকাণ্ডে যে বাবলা ভিকটিম, তার পরিবার মামলা দায়ের করেছে এমনটাই র্যাব জানিয়েছে এবং সেই ঘটনায় 8 জনকে আসামি করা হয়েছিল, যেখান থেকে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সবকিছু মিলিয়ে 3টি পৃথক ঘটনায় র্যাবের এই অভিযান পরিচালনা করা হয় এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে, সেগুলো অবশ্যই র্যাবের কাছ থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করেছি। তবে মূল যে আমরা বিষয়টা জানতে পেরেছি, প্রথমে যেটা বলা হয়েছিল, এই 3টি
তিনটি ঘটনাতেই মাস্টার মাইন্ড বা মূল হোতা একজন। তবে এখানে আমরা যতটুকু ব্রিফিংয়ে জানতে পারলাম যে তিনটি পৃথক ঘটনায় তিনটি আলাদা আলাদা অভিযান হয়েছে এবং সেই অভিযানেই কিন্তু একেবারে যে 6 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দেবাশিস, সাদাত, ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুমিল্লার 3টি আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ। প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি, কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়ক পথ। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য। টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা। একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় 1 ঘণ্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা। আন্দোলন সংগ্রামে জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। 17 বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতাকর্মীর পাশে ছিল না, কখনো ছিল না, পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই অবস্থায় মনোনয়নটা তৃণমূলের রক্তক্ষরণ হয়েছে। আজকে 17 বছরের আন্দোলন বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকারের হয়ে বিএনপি নেতার মোবাশ্বের আলম ভূঁইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। সম্প্রতি কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে 9টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকে 3টি আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ নিয়ে প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন তারা। উনি 2008 সালে নৌকা মার্কা প্রকাশ্যে ভোট দিয়েছেন এবং দলের বিরুদ্ধে গিয়ে উনি আনারস মার্কা নির্বাচন করে 600 ভোট পেয়েছিলেন। এই অবৈধ গফুর ভূঁইয়াকে আমরা প্রতিহত করতে চাই। কোন বিএনপির লোক এখানে চাঁদাবাজি করে নাই। একটি মহল আছেন যারা আসে আমলিক সময়, সে আমলিক, সে বিএনপি সময় সেই বিএনপি নতুন সৃষ্টি হয়ে তারা এই দেশে চাঁদাবাজি করার সৃষ্টি করতেছে। আব্দুল গফুর ভূঁইয়ার ছত্রছায়ায় অনেকে এই নাঙ্গলকোটে চাঁদাবাজি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তবে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন কেউ কেউ। বলছেন মিলেমিশে ধানের শীষকে এগিয়ে নেয়ার কথা। আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই। দীর্ঘ 17 বছর পর আবার মানুষ ভোটের অধিকার পেয়েছে। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জারিন অর্নি, যমুনা নিউজ। সারা দেশের নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নওগাঁর নিয়ামতপুরে সকালে র্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার আদর্শকে ধারণ করতে হবে নেতাকর্মীদের। সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী ও অন্যান্যরা বক্তব্য দেন। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। বর্তমান সরকারি নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে 1.5 বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের 9টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর মধ্যে 6টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি।
গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে। তারা বলছেন, সরকারি উদ্যোগে ডেটাবেস তৈরির মাধ্যমে এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ। ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন। 1.5 বছরের গবেষণায় ডেঙ্গুর 9টি নতুন জিন আবিষ্কার ও 3টি ঔষধ নির্ধারণ করেছেন তিনি। 2023 সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন। এবছর 7 অক্টোবর আন্তর্জাতিক জার্নাল PLOS ONE-এ ফলাফল সহ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় সিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের 9টি জিন শনাক্ত করেছেন, যেগুলো ডেঙ্গুর সংক্রমণ, কোষচক্রের ব্যাঘাত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণায় 3টি ঔষধ শনাক্ত করা হয়েছে, যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা। কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সিগনিফিকেন্টলি আমরা প্রুফ করেছি আমাদের এই অ্যানালাইসিসে, এবং পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করেছি, এই জিনগুলো আমাদের বডিতে পূর্বের অবস্থায় বা ইনহিবিট করার জন্য যেসব ড্রাগগুলো ইউজ করে বা কম্পিউটেশনালি আমরা প্রুফ করার চেষ্টা করেছি বা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি যে ড্রাগগুলো আসলে কাজ করবে। গবেষক লতিফ বলছেন, এ তথ্যগুলো ব্যবহার করে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর পদ্ধতি তৈরি সম্ভব। তাই ড্রাই ল্যাব থেকে ওয়েট ল্যাবের প্রয়োজন এবং আরও গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান দরকার। এটাই যে সর্বশেষ অবস্থা তা না, আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না, এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে। এবং ওয়েট ল্যাব বলতে আসলে বুঝতে পারছি এখানে আমাদের অবশ্যই ফান্ডিংয়ের প্রয়োজন। বায়ো ইনফরমেটিক্স ল্যাবের এই গবেষণা নিয়ে শিক্ষকরা বলছেন, এ অনুসন্ধানগুলো সম্মিলিতভাবে পরবর্তী ধাপে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের মতো জায়গা থেকে ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব। বায়ো ইনফরমেটিক্স টুল একটা ইম্পর্টেন্ট টুল, যার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব এবং ওষুধ আবিষ্কারও সম্ভব। সরকারের পৃষ্ঠপোষক করার কারণে এর জন্য বড় ফান্ডিং প্রয়োজন। তো সবাইকে এই ড্রাগ আবিষ্কারের জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই গবেষণায় পাওয়া সফলতার ধারাবাহিকতায় অধিকতর গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন এই প্রাণীবিদ। যে জিন রোগের সাথে সম্পৃক্ত এবং ওই জিনকে নিয়ন্ত্রণকারী যদি আমরা কোনো ড্রাগকে নির্দিষ্ট করতে পারি, তাহলে ওই জিনকে কন্ট্রোলের মাধ্যমে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারছি। এটা অবশ্যই যুক্তি নির্ভর কথা। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় একটি মাইলফলক হতে পারে, তবে এর আওতায় ডাটাবেস তৈরির জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। গভর্নমেন্ট যদি একটা উদ্যোগ নেয় একটা ডাটাবেস তৈরি করা, কারণ এটা খুবই দরকার। এখন উন্নত দেশগুলোতে এগুলো কিন্তু হচ্ছে। ডিএনএ সিকোয়েন্স নিয়ে যদি আমরা সেগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশের মানুষকে যদি আমরা ক্লাস্টারিং করে ফেলি, তখন আমরা এক একটা ক্লাস্টারের জন্য আলাদা আলাদা ড্রাগ আমরা ডেভেলপ করতে পারবো। গবেষকরা জানান, গবেষণা পুরোপুরি সম্পন্ন হলে হোস্ট জিন এক্সপ্রেশন ডেটা বিশ্লেষণ করে ডেঙ্গু সংক্রমণের পূর্বাভাসের জন্য সম্ভাব্য বায়োমার্কার শনাক্ত করা সম্ভব। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জটিলতা কাটিয়ে আগামীকাল চালু হতে যাচ্ছে পাবনার নগরবাড়ি নৌবন্দর। যমুনা নদীর তীরে 36 একর জায়গায় 563 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বন্দরটি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নৌবন্দরটি চালু হলে পাল্টে যাবে স্থানীয় অর্থনীতির চিত্র, বাড়বে রাজস্ব আদায়, বলছেন সংশ্লিষ্টরা। 2018 সালে পাবনার নগরবাড়িতে একটি আধুনিক নদীবন্দর নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়, কিন্তু ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা সহ নানা জটিলতায় 4 বছর মেয়াদী প্রকল্পের সময় বাড়ানো হয় 2 বার। যমুনা তীরবর্তী 36 একর জায়গায় 563 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে নৌবন্দরটি। এখানে রয়েছে 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন সহ আধুনিক সুযোগ সুবিধা। আছে দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সুব্যবস্থাও। একাধিক পয়েন্ট হয়েছে, কেরেনে মাল নামাইতেছে, আগে ম্যানুয়াল ভাবে মাথায়,
মাল নামাইতো অনেক সময় লাগতো। এরকম গুদাম ঘর বানাইছে, ভালো হয়েছে মালগুলি রাখার জন্য। সবসময় ডেজিং এর উপর রাখলে জাহাজগুলো যাতে পোর্টের সাথে ভিড়তে পারে, লোড আনলোডের জন্য অনেক সুবিধা হবে। এখন আরাম মতো উঠতে পারি, এখন আগের মতোই হয় না, কষ্ট হয় না, সুন্দর ওঠা যায়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন, আধুনিক নৌবন্দর চালু হলে সুফল পাবে উত্তরবঙ্গ তথা পুরো দেশবাসী। বাৎসরিক 5 মিলিয়ন মেট্রিক টন মালামাল লোডিং আনলোডিংয়ের একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং এই নৌপথটাকে সামনে প্রথম শ্রেণীর নৌপথে উন্নতি করার পরিকল্পনা বিআইডব্লিউটি নিয়েছে। এটা যদি আমরা প্রথম শ্রেণীর নৌপথ পরিণত করতে পারি তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে বাৎসরিক 10 মিলিয়ন মেট্রিক টন মালামাল আমরা এই নৌপথ দিয়ে লোডিং আনলোডিং কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীদের একটা ভালো সুযোগ করে দিতে পারবো। 8 নভেম্বর আধুনিক নদীবন্দরটি উদ্বোধনের কথা রয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বন্দরের উদ্বোধন ঘোষণা করবেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কুড়িগ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবক চোখের আলো না থাকলেও মেধা শক্তি দিয়ে বছরের পর বছর ধরে ফ্লেক্সিলোডের ব্যবসা করছেন। সবকিছুই তার নখদর্পে নির্ভুলভাবে সেবা দিচ্ছেন গ্রাহকদের। তবে মোবাইল নাম্বার লিখতে হয় না তাকে, একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর। 9000-এর বেশি নম্বর মুখস্থ মিজানুরের। নিয়মিত মিজানের দোকান থেকেই মোবাইলের লেনদেন করে স্থানীয়রা। দৃষ্টি জুড়ে কেবল অন্ধকার, তবে তাতে থেমে যায়নি মিজানুরের স্বপ্ন। চাহিদা মাফিক দিয়ে যাচ্ছেন গ্রাহক সেবা। গ্রাহকের কণ্ঠস্বর শুনেই মোবাইলে পৌঁছে যাচ্ছে ফ্লেক্সিলোড। মোবাইল ব্যাংকিং এবং বিদ্যুৎ বিল সেবাও দিচ্ছেন নির্ভুলভাবে। 9 বছর ধরে একা হাতে সামলাচ্ছেন মিমি টেলিকম। অবাক করা বিষয়ে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর। এরই মধ্যে 9000-এর বেশি ফোন নম্বর মুখস্থ করে ফেলেছেন জন্মান্ধ এই যুবক। টাকার নোট চিনতেও অসুবিধা হয় না তার। ছেঁড়া বা জাল টাকা দিলেও বুঝে ফেলেন। ফোনের বাটনে হাত রেখেই বলে দিতে পারেন সব সংখ্যা। ফ্লেক্সিলোড আমি এসব আমি লেনদেন করি। একটা নাম্বার একবার শুনলেই আমার মুখস্থ হয়। এইভাবে আমি 8-9000 নাম্বার আমি মুখস্থ করেছি। একটা দোকানের জায়গা যদি হয়তো সরকারিভাবে করে দিত, হয়তো আমি সেখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে বাড়ি মিজানুরের। দিনমজুর মন্তাজ আলী ও মমিনা বেগম দম্পতির 2 সন্তানের মধ্যে সে ছোট। লেখাপড়ার গণ্ডি 8ম শ্রেণী পর্যন্ত। এরপর অভাবের সংসারে হাল ধরতে স্থানীয় টাপুরচর বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা। তা থেকে দৈনিক আয় 200 থেকে 300 টাকা। সাথে নামমাত্র প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনো রকমে চলে সংসার। ছেলের বাবা তো মনে করেন বয়স্ক হয়েছে, কৃষি কাজ করে, কৃষি কাজও তো নাই কি এখন সম্পত্তি এখন তো সবাই তো বৈষ্ণী হয়েছে, চলাফেরা তো অনেক আমার অসুবিধা হয়ে গেছে। দ্রুত সময়ে সেবা পেতে মিজানুরের ওপরই আস্থা রাখেন গ্রাহকরা। 8-9000 নাম্বার যে মুখস্থ করছে, একটা নাম্বার বললেই পরের নাম্বার একলাই কয়ে দেয়। আল্লাহ ওরে যে শক্তি দিছে ওটা বলার মতো উপায় নাই। লাস্টের 2টা নাম্বার আমি বললাম, তো উনি মুখস্থ আছে, জানা আছে, পরিচিত মানুষ, ওদের মানুষের কণ্ঠ শুনলেই উনি টের পায়। একজনে 1000 টাকা দিয়েছিল, মানে ওটি জাল টাকা ছিল। তিনি মিজান ভাই দেখে বলে এটা জাল টাকা, পরে এটার টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী মিজানুরকে বাজারে একটি দোকান ঘরের জন্য সরকারি খাস জমি বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন ইজারাদার। তাকে স্বাবলম্বী করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে। ছোট্ট একটি পজিশন তার প্রয়োজন। স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে সহযোগিতা করে, আমি হাট ইজারাদার হিসাবে বিষয়টা দেখব। নিজে ইনকাম করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাকে সরকারের তরফ থেকে যতটুকু সহায়তা করা যায় উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব তাকে যাতে স্বাবলম্বী করে তোলা যায়। একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে আগেই। কিছুদিন আগে বিয়ে করেছেন 30 বছরের মিজানুর। নিজের একটি দোকান ঘর হলে অভাব কিছুটা ঘুচবে বলে আশা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।